সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অধ্যায় ৩ গতিবিদ্যা। এই গতিবিদ্যা চ্যাপ্টারে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসের নাম হচ্ছে প্রাস অথবা প্রক্ষেপক, যাকে ইংরেজিতে বলা হয় প্রজেক্টাইল। ওকে, এবং এই প্রজেক্টাইলে আমরা দেখব যে এই প্রজেক্টাইলের যে মোশন, এই মোশনটা হচ্ছে প্যারাবোলা, আই মিন পরাবৃত্ত। আমরা এটা দেখার চেষ্টা করব। ওকে, একটু ফলো করো সবাই। এই চিত্র অনুসারে দেখো তো, এই যে অবিন্দু থেকে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করছি অনুভূমিকের সাথে তির্যকভাবে শূন্যে। তো অবিন্দু থেকে বস্তুকে যদি নিক্ষেপ করি, তাহলে এই বস্তুটা যে বেগে নিক্ষেপ করা হলো তাকে বলে নিক্ষেপণ বেগ। আর এই নিক্ষেপণ বেগ এই অনুভূমিক অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় নিক্ষেপণ কোণ। তো নিক্ষেপণ কোণটি কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা নট দ্বারা। ওকে, তাহলে এই চিত্র সে দেখা যাচ্ছে, দেখো তো আমাদের নিক্ষেপণ কোণটা কত? থিটা নট। এটা হচ্ছে আমাদের নিক্ষেপণ কোণ থিটা নট। কেমন? আর এটা হচ্ছে আমাদের নিক্ষেপণ বেগ হয়েছে ভি নট। এই নিক্ষেপণ বেগে নিক্ষেপ করার পর বস্তু যখন ভূমিতে পতিত হয়, এই বিন্দুটাকে বলা হয় পতন বিন্দু। কি বলা হয়? পতন বিন্দু। তার নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে বলে অনুভূমিক পাল্লা। হ্যাঁ, আমরা এখন আলোচনা করতে চাচ্ছি যে জিনিসটা, সেটা হচ্ছে এই অবিন্দু, আই মিন নিক্ষেপণ বিন্দু এবং মূল বিন্দু একই হওয়ার কারণে এই বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0 0। তাই লিখছি আমরা x নট ইজ ইকুয়াল টু y নট ইজ ইকুয়াল কত? 0। এই যে প্রাস, এই প্রাসের অভিমুখ কারা নিচের দিকে হওয়ার কারণে অনুভূমিক বরাবর ত্বরণের মানটা হচ্ছে 0, আর উলম্ব বরাবর ত্বরণের মানটা কত? -c। এই যে বি নট নিক্ষেপণ বেগ, তাকে দুটি উপাংশে ভাগ করা যাবে, দুটি লম্ব উপাংশে ভাগ করা যাবে। একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ। আমরা এখন এই প্রাসের অনুভূমিক এবং উলম্ব উপাংশের মান কত হবে সেটাকে আমরা আলোচনা করতে চাই। ঠিক আছে, আমরা যাচ্ছি। দেখো তো, আদি বেগের অনুভূমিক উপাংশ, আদি বেগের অনুভূমিক উপাংশ, হচ্ছে জায়গাতে কি bx নট ইজ ইকুয়াল টু b নট cos থিটা নট। আর এই আদি বেগের উলম্ব উপাংশকে প্রকাশ করা হয়, আদি বেগের উলম্ব উপাংশকে প্রকাশ করা হয় by নট দ্বারা। আর by নট ইজ ইকুয়াল টু b নট sin থিটা নট। তাহলে আমরা যে বেগে পাশটাকে নিক্ষেপ করছি সেই বেগটাকে বলা হয় নিক্ষেপণ বেগ। আর এই নিক্ষেপণ বেগের দুইটা অংশ পাইলাম, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ যাকে প্রকাশ করছি bx নট দ্বারা, আর bx নটের সমীকরণ কত? b নট cos থিটা নট। ওকে, আর আদি বেগের উলম্ব উপাংশকে প্রকাশ করছি আমরা by নট দ্বারা, যার সমীকরণ হচ্ছে b নট sin থিটা নট। তাহলে একটাকে আমরা সমীকরণ 1 দিতে পারি, আর একটাকে সমীকরণ 2। আমি দিলাম প্রথমটাকে সমীকরণ 1, আর পরেরটাকে দিলাম সমীকরণ কত? 2। সমীকরণ 1, আর এটা হচ্ছে আমাদের সমীকরণ 2। ওকে, এখন দেখো আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের প্রাসকে যখন নিক্ষেপ করলাম, যেমন এই চিত্রে দেখো তো, প্রাসকে আমরা এই অবিন্দু থেকে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পর এই প্রাসটা টি সময় পরে তার এই গতিপথের উপর কোন না কোন একটা বিন্দুতে যেতে পারে। আমি বললাম এই টি সময় পরে বেগের মানটাকে আমি প্রকাশ করছি বি দ্বারা। কি দ্বারা? বি। তো দেখি তো, যে টি সময় পরে লিখলাম টি সময় পরে হচ্ছে বেগ বি হলে বি ইজ ইকুয়াল টু, গতি সমীকরণ অনুসারে বি ইজ ইকুয়াল টু হচ্ছে বি নট প্লাস কত জায়গা থেকে এ টি। তাহলে এই সমীকরণটাকে আমরা দুইটা অংশে ভাগ করি, একটা অনুভূমিক, একটা কত হবে? উলম্ব। তাহলে লিখলাম আমি জায়গাতে অনুভূমিক বরাবর, লিখলাম অনুভূমিক বরাবর, লিখলাম বি এক্স ইজ ইকুয়াল টু bx নট প্লাস কত? ax t। অনুভূমিক বরাবর সমীকরণ হচ্ছে bx ইজ ইকুয়াল টু bx নট প্লাস কত? ax t। তাহলে দেখো আমরা যেটা জানি, bx এর জায়গায় bx থাকলো, আর bx এর সমীকরণ কত জানি আমরা? b নট cos থিটা নট। আর পাশের ক্ষেত্রে অনুভূমিক বরাবর ত্বরণের মানটা কত? 0। তাহলে এই জায়গায় দেখো তো আমরা bx এর সমীকরণটা কত? bx ইজ ইকুয়াল পাইলাম আমরা
বি নট কস থিটা নট। এটা হলো সমীকরণ আমরা কত 3। কেমন? আচ্ছা, তাকে আমরা বক্সে ঢুকাই। এই যে আমরা পাইলাম বিএক্স, এই বিএক্সটাকে বলা হচ্ছে টি সময় পরে অনুভূমিক বরাবর বেগ, অথবা তাকে আমরা বলতে পারি শেষ বেগের অনুভূমিক উপাংশ। কার অনুভূমিক উপাংশ? শেষ বেগের। লিখলাম যা, আমরা লিখলাম যা যা শেষ বেগের অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ। অনুরূপভাবে এই সমীকরণটাকে যদি আমরা উলম্ব বরাবর নিতে কি দাঁড়াবে কত পাবো না? আমি লিখলাম উলম্ব বরাবর by is equal to by নট প্লাস কত আমাদের ay t, রাইট? এখন আমি by জায়গায় by কে রাখি, লিখলাম by, আর by নটের মান পাইছি সমীকরণ 2 এ। কত পাইছি আমরা? b নট sin থিটা নট, আর ay কত? -g into t। তাহলে এটা হচ্ছে আমাদের t সময় পরে উলম্ব বরাবর বেগের সমীকরণ। তাকে আমরা বক্সে ঢুকাচ্ছি। এটা দাও সমীকরণ 3 গেছিল, এটা দাও 4, এবং তাকে আমরা লাল কালি দিয়ে বক্সে ঢুকাই। লাল কালিতে আমরা বক্সে ঢুকাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ, বক্সে ঢুকাও। কেমন? লিখলাম আমরা যা শেষ বেগের উলম্ব উপাংশ। লিখলাম আমরা যা শেষ বেগের উলম্ব উপাংশ। কেমন? আচ্ছা, এখন দেখো একটা জিনিস, আমরা চিত্রে যে একটা দেখো তো ভালো করে। চিত্রে দেখো তো বাবারা, এই যে পি বিন্দুতে যে প্রাসটা গেল, যাওয়ার পর যে বেগটা পেলাম সেই বেগটা কত বি, আর বি কে যখন দুইটা অংশে ভাগ করলাম, একটা হলো বি এক্স আই, একটা কত বি ওয়াই জে। তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞা মতে টি সময় পরে আমরা বেগের সমীকরণটাকে কিভাবে লিখতে পারি একটু দেখো তো। আমি লিখলাম যে টি সময় পর বেগ বি হলে বি ভেক্টর সমান আমরা লিখতে পারছি যেটা কি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই কত জে ক্যাপ। যদি তাকে আমরা মান হিসেবে লিখি, এতে সমীকরণটা কত দাঁড়াতে কত? আমি লিখলাম জায়গাতে কি বি ইজ ইকুয়াল টু রুট ওভার বি এক্স স্কয়ার প্লাস হইলে যেটা কি বি ওয়াই স্কয়ার, এবং এটাকে আমি সমীকরণ দিলাম জায়গাতে কি 5। তাকে বক্সে ঢুকাই। এটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ, রাইট? সমীকরণ দিলাম আমরা 5, আর লিখলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ, এবং সিকিউ এর গ নম্বর প্রশ্ন দিলে বেশি আসে। এবং এটা বলছি কত সময় পরে বেগের সমীকরণ? টি সময় পরে বেগের সময়। লিখলাম যা টি সময় পর বেগ। দেখো একটা জিনিস, আমাদের টি সময় পরে যদি বেগ নির্ণয় করার কথা বলে, এভাবে বলে যে 0.2 সেকেন্ড পরে বেগ কত, 0.1 সেকেন্ড পরে বেগ কত, 1 সেকেন্ড পরে বেগ কত, 2 সেকেন্ড পরে বেগ কত, এভাবে যদি বলা থাকে তাহলে আমরা বি ইজ ইকুয়াল লিখতে পারছি রুট ওভার বি এক্স স্কয়ার প্লাস কত বি ওয়াই স্কয়ার। এখন দেখো এই বি বেগ করতে গেলে কাকে প্রয়োজন? বি এক্স কে প্রয়োজন, আবার কাকে প্রয়োজন? বি ওয়াই কে প্রয়োজন। বি এক্স এবং বি ওয়াই ছাড়া কিন্তু বি কে নির্ণয় করা যাবে না। তাহলে bx এর সমীকরণটা কত? দেখো তো আমরা পাইছি bx এর সমীকরণটা পাইছি আমরা b নট cos থিটা নট, যা ছিল শেষ বেগের অনুভূমিক উপাংশ। আর এই জায়গায় দেখো তো আমরা বললাম by ইজ ইকুয়াল পাইছি b নট sin থিটা মাইনাস কত gt। তাহলে ওই bx এবং এই যে by, এই দুইটা সমীকরণের মান এই জায়গায় বসাইয়া আমরা b এর মান পাবো, আর এই সমীকরণটা হবে t সময় পরে বেগের সমীকরণ। তাই দেখো এই t সময় পরে আমাদের পাশের যে কোণ, এই কোণটা থিটা নট থাকে না, সেটা কত হয়ে যায়? থিটা। ও লিখলাম যে টি সময় পরে উৎপন্ন কোণ, টি সময় পর উৎপন্ন কোণ থিটা হলে tan থিটা ইজ ইকুয়াল টু
আমরা লিখতে পারছি জায়গাতে কি by বাই কত bx, কারণ tan θ সমান লম্ব বাই ভূমি, আর এই যে লম্ব বরাবর ছিল কি by আর ভূমি বরাবর কত ছিল bx। তো আগে আমাদের সমীকরণ গেছিল জায়গা থেকে কত 5, এটা দিলাম আমরা 6, সমীকরণ নাম্বার 6। ওকে, তাকে আমরা বক্সে ঢুকাই। এটা আমাদের গুরুত্বপূর্ণ সমীকরণ, কারণ সৃজনশীলে 3 নম্বর প্রশ্নতে আসে যে 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে, 0.2 সেকেন্ড পরে উৎপন্ন কোণ কত, তাহলে সেই উৎপন্ন কোণের সমীকরণ কত হবে tan θ by bx। এখন একটা জিনিস ফলো করো, আমরা চিত্রে আবার যাচ্ছি। হ্যাঁ, দেখো আমাদের টি সময় পরে প্রাসটা পি বিন্দুতে গেল, আর পি বিন্দুতে অবস্থান ভেক্টরটা আর যদি হয়, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কত x, আর একটা স্থানাঙ্ক কত y। তো আমরা বলতে পারি যে টি সময় পরে অনুভূমিক বরাবর দূরত্ব কত, আর টি সময় পরে উলম্ব বরাবর দূরত্ব কত। এই x টা হচ্ছে অনুভূমিক দূরত্ব, আর এই y টা হচ্ছে আমাদের উলম্ব দূরত্ব। তাহলে এই x এর সমীকরণ এখন আমরা জানার চেষ্টা করব, আর y সমীকরণ জানার চেষ্টা করব। কেমন, আমরা সামনের দিকে যাই, দেখো একটু বোঝা যায় কিনা। ওকে, আমরা লিখলাম যে টি সময় পর, লিখলাম টি সময় পর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর স্মল আর ভেক্টর হলে আমরা লিখতে পারি জায়গাটা কি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, আর ভেক্টর আমি লিখতে পারছি যেটা কি বি নট টি প্লাস কত হাফ এ টি স্কয়ার। ওকে, এর উপর ভেক্টর চিহ্ন আছে। এই সমীকরণটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, মানে গতির যত সমীকরণ আছে সেগুলো যে ভেক্টর রূপে থাকে সে তাদের দুইটা অংশে ভাগ করা যাবে, একটা অনুভূমিক আর একটা কত উলম্ব। ওকে, এই সমীকরণে আমরা অনুভূমিক বরাবর লিখি, দেখো তো আমি লিখলাম অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর যদি লিখি এই আর এর জায়গায় কত হবে x, x is equal to bx not t প্লাস হচ্ছে যেটা কি হাফ ax কত টি স্কয়ার। তাহলে এই জায়গা থেকে x এর সমীকরণটা আছে bx কত জানি আমরা b নট cos থিটা নট ইনটু কত t প্লাস x এর মানটা কত 0। তাহলে আমাদের x এর সমীকরণটা কত দাঁড়াচ্ছে দেখো তো, আমরা ফাইনালি আমরা x এর যে সমীকরণটা পেলাম x is equal to b নট cos থিটা নট ইনটু কত t। আমাদের সমীকরণ আগে কত গেছিল, সমীকরণ 6, এটা দিলাম আমরা 7, দিলাম আমরা 7। এবং এই সমীকরণ রয়েছে যা যা টি সময় পর, টি সময় পর অনুভূমিক বরাবর দূরত্ব বা অনুভূমিক দূরত্ব। কেমন, যা টি সময় পরে অনুভূমিক দূরত্ব, তাকে আমরা বক্সে ঢুকি। এটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। ঠিক আছে, কিভাবে এই সমীকরণ কাজে লাগে আমরা একটু দেখার চেষ্টা করব। কেমন, দেখো সবাই, তো টি সময় পরে অনুভূমিক বরাবর দূরত্ব যেটা পাইলাম সেটা x is equal to b not cos theta not into কত t। আবার এভাবে বলতে পারি আমাদের এই সমীকরণ থেকে যে টি সময় পরে মনে করো আমার পাশ একটা নির্দিষ্ট দূরত্ব এগুলো, তাহলে বলতে পারি এই দূরত্ব যেতে পাশে কত সময় লাগবে। তো এই সমীকরণ আমরা এইভাবে লিখতে পারি যে t is equal to আমরা লিখতে পারছি x by b not cos theta not। ওকে, তাকে বক্সে ঢোকাও, আমরা বক্সে ঢুকালাম। কেমন, আমরা বক্সে ঢোকাচ্ছি। ওকে, তাকে আমরা একটা সমীকরণ দিয়ে লিখতে পারি, আমরা লিখে রাখলাম সমীকরণ নাম্বার, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 8, সমীকরণ নাম্বার কত 8। এখন এই যে সমীকরণটা পাইলাম আমরা অনুভূমিক বরাবর উপাংশ যখন নিছিলাম তার দ্বারা আমরা x এর সমীকরণটা পাইলাম, তো তার আরেকটা পার্ট রয়ে গেল উলম্ব বরাবর। তো আমরা লিখি যে উলম্ব বরাবর, লিখলাম উলম্ব বরাবর আমাদের y is equal to হবে b y not into t প্লাস হাফ a y into কত t স্কয়ার, রাইট। আমরা মানগুলো বসাই দিই কত, তো y is equal to দাঁড়াইলো b not sin theta not into t, b not sin theta not into t minus half g
টি স্কয়ার। এটা হলো সমীকরণ নম্বর আমাদের 9। যা যা টি সময় পর উলম্ব বরাবর দূরত্ব, উলম্ব বরাবর দূরত্ব, কেমন? এবং তাকে আমরা বক্সে ঢুকাই। যা টি সময় পরে উলম্ব বরাবর দূরত্ব। এবং এই দুইটা সমীকরণই খুবই গুরুত্বপূর্ণ, উলম্ব এবং অনুভূমিক দূরত্বে। দেখো আমরা সমীকরণ নম্বর 8-এ আমরা টির একটা মান পাইছি। এই টির মানটা যদি আমরা সমীকরণ নম্বর 9-এ বসাই, তাহলে ওয়াই এর একটা সুন্দর একটা সমীকরণ পাবো। দেখি আমরা ওয়াই সমীকরণটা কত পাই। ঠিক আছে, টি এর মান বসাইয়া আমি লিখলাম এই জায়গা থেকে যে y is equal to, দেখো y is equal to আমাদের কাছে আছে b নট sin থিটা নট ইনটু টি কত পাইছি আমরা, দেখো সাইন একটু আগে আমরা টিটা পাইছি যে থেকে x বাই b নট cos কত থিটা নট মাইনাস হাফ ইনটু g ইনটু টি স্কয়ার। তে টি কত পাইছি আমরা x বাই b নট cos থিটা নট ইনটু কত হোল স্কয়ার। আমরা এক সমীকরণটা সাইজ করি, সাইজ করলে কি দাঁড়ায় দেখি তো আমরা, y is equal to x, এটা এই b নট এবং এই b নট বাদ, তাহলে y is equal কত হলো x tan theta নট মাইনাস g x স্কয়ার বাই 2 b নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ সৃজনশীলের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ না, অনেক সময় পরীক্ষাতে আসে যে একটা গোলকিপার গোলবারের মধ্যে দাঁড়িয়ে আছে, ফুটবলার কিক করছে, গোল হবে কিনা, ছক্কা হবে কিনা, বসার নিক্ষেপ করা যাবে কিনা, এই ধরনের কথাবার্তা কোন প্রশ্ন উল্লেখ থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে ব্যবহার করি। কত বুঝতে পারছি? তাহলে এই সমীকরণটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা একটা জায়গার মধ্যে লিখে রাখাটা ভালো। হ্যাঁ, আমি লিখলাম এটা সমীকরণ নম্বর কত গেল, আগে গেছিল আমাদের সমীকরণ নম্বর কত 9, এটার আমার সমীকরণ নম্বর 10 দিলাম, সমীকরণ নম্বর 10, রাইট। এখন দেখো একটু এই সমীকরণটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য লিখে রেখে আমরা দেখো, যা যা দ্বারা বোঝাচ্ছি দেয়ালে আঘাত করবে কিনা নাকি দেয়ালের উপর দিয়ে চলে যাবে, এই ওয়াই এর মান দ্বারা কিন্তু জাস্টিফাই করা হবে। যা দেয়ালে আঘাত, যা দেয়ালে আঘাত, তারপরে গোল হওয়ার সম্ভাবনা, গোল হওয়ার সম্ভাবনা, তারপরে গোলক নিক্ষেপ, গোলক নিক্ষেপ, তারপরে বর্ষা নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ ইত্যাদি ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা প্রযোজ্য। ইত্যাদি ক্ষেত্রে, ইত্যাদি ক্ষেত্রে উক্ত সমীকরণ প্রযোজ্য। ইত্যাদি ক্ষেত্রে উক্ত সমীকরণ প্রযোজ্য। ওকে, আচ্ছা। এখন দেখো আমরা কিন্তু টপিকসের মধ্যে হেডিংটা দিছিলাম পাশের গতিপথ পরাবৃত্ত দেখানোর জন্য। তাহলে এখানে আমরা ধরাধরি করব কিছু জিনিসপত্র। লিখলাম এখানে আমি লিখলাম যে tan থিটা নট, তার পরিবর্তে আমরা b is equal লিখলাম আমরা tan থিটা নট, আর c is equal আমরা লিখলাম এই জায়গাতে কি g বাই হচ্ছে জায়গাতে 2 b নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। দেখো তো এই মানগুলো যদি আমরা সমীকরণ 10 এর মধ্যে বসাই এটা কেমন দাঁড়ায়, তাহলে আমাদের সমীকরণ 10টা দাঁড়াচ্ছে, সমীকরণ 10 হতে আমাদের সমীকরণ y is equal to bx মাইনাস কত cx স্কয়ার, এটা হলো সমীকরণ নম্বর 11। এবং এই যে সমীকরণ আমরা ফাইনালি পাইলাম, একটু ফলো করিও। আমরা ফাইনালি যে এখন যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। আমরা বক্সে ঢুকাই, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। লিখলাম যা যা পরাবৃত্তের সমীকরণ। কেমন?
এই যে পরাবৃত্তের সমীকরণ আমরা ডেভেলপ করলাম কার ক্ষেত্রে? পাশের ক্ষেত্রে। তো আমরা বলতে পারি পাশের গতিপথ একটা কি পরাবৃত্ত ওই রাখলাম। সুতরাং সুতরাং পাশের গতিপথ একটি পরাবৃত্ত। আশা করছি তোমাদের এই প্রমাণটা বুঝতে অসুবিধা নেই। কারণ এই প্রমাণটা কেন পড়াইলাম, এই প্রমাণের এই যতগুলো সমীকরণ বক্সে ঢুকেলাম প্রত্যেকটা সমীকরণ কোনো না কোনো জায়গায় আমাদের সিকিউতে আসে। তাই আমাদের পাশের গতিপথ পরাবৃত্তটা শুধু প্রমাণ পড়া না, প্রমাণ মুখস্থ করার বিষয়বস্তু না, এই প্রমাণ থেকে আমরা অনেকগুলা গুরুত্বপূর্ণ ইকুয়েশন আমরা বের করে নিলাম, যে ইকুয়েশনগুলো সৃজনশীলের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজে লাগে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ভালো থাকি, পরবর্তী ক্লাসে দেখা হবে আমাদের অন্য একটা টপিকস নিয়ে ওইটারই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।